ধারণা দুদিন বাদে বাংলাদেশি কি বাংলাদেশি তো আমেরিকা হয়ে যাবে। তো বাংলাদেশ আমেরিকায় যাবে কি যাবে না ডাজন্ট ম্যাটার, কারণ দুদিন বাদে বাংলাদেশিদেরই ভিসা লাগবে বাংলাদেশে থাকার জন্য, কারণ আমেরিকা বাংলাদেশকে নিজের মতো করে বানিয়ে নেবে। এবার এটা শুনে প্রচুর ভাইজানরা যারা শুনছে তারা ভাবছে ও দারুণ হবে, জোশ হবে, তখন আমি ঘরে ঘরে বার্গার পাবো। তো বার্গার খেয়ে বাঁচবি, খাওয়ার তো পয়সা নেই তোদের কাছে, তো করবেটা কি? পকেটে থাকবে না পয়সা, ভিক্ষা করতে বাইরে যাওয়ার থাকবে না ভিসা, নিজের দেশে বসে নিজের দেশের বাঁচার জন্যে ওদের কাছে আমেরিকার কাছে হাত পাততে হবে, দয়া পেতে হবে। কারণ আমেরিকা যেভাবে বাংলাদেশের ভিতরে আজকে ঢুকছে, একটা জিনিস পরিষ্কার বুঝে নাও, আমেরিকার নেক্সট টার্গেট হচ্ছে বাংলাদেশ, গোটা বাংলাদেশটাকে কবজা করা। এটা হচ্ছে আমেরিকার নেক্সট টার্গেট এবং সেটাই করবে ওরা। আমি তোমাদের ইন্টারভিউতে বারংবার যে কথাটা বলছি, বাংলাদেশ এমন একটা মানে ওই হয় না ওই জলাতঙ্ক রুগী, সে যদি নিজের ভালো নিজে না বোঝে, তুমি আমি ঘাড় ধরে বোঝালেও বুঝবে না। এই ইন্টারভিউটা হতে দাও, দেখবে কমেন্ট সেকশানে ভরে ভরে সবাই বলবে আপনি জানেন আমি কে, আপনি জানেন আমরা কারা। আরে তোরা কারা আমি জানি, আমার মা বাবা আমাদের সবার পৈতৃক কানেকশন আছে বাংলাদেশের সাথে, আমরা জানি, কিন্তু তোরা জানিস না তোরা কারা। তোমরা আজকের ডেটে দাঁড়িয়ে যে জিনিসটা করেছো সেটা হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক ঘোল ঘেটেছো। একটা দেশের তাদের নীতি বদলাতে হচ্ছে এই বাংলাদেশের জন্য। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোন দেশের কথা বলছি। এই যে দুবাইতে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশিরা, তারা সেখান থেকে ভূমধ্যসাগর ক্রস করে কোথায় চলে যাচ্ছে না, ইতালিতে চলে যাচ্ছে, এবং সেখানে খোলের মধ্যে ঢুকে এবং কন্টেনারের ভেতর ঢুকে ঢুকে তারা চলে যাচ্ছে। এবং তারপরে সেখানে গিয়ে তারা কি করছে না, ছাতার দোকান দিচ্ছে, ভাতের হোটেল খুলে বসছে, এবং এই কারণে ইতালির সরকারকে তাদের সেই অভিবাসন নীতি পর্যন্ত বদলাতে হয়েছে। দেখো, অনেক ভেরি সিরিয়াস নোট, বাঁচার তাগিদ সবার থাকে, বাংলাদেশিদের মধ্যেও বাঁচার তাগিদ আছে। আমার কি আছে ভাই, আমি কি বাংলাদেশের রাজা না? আমার বাংলাদেশ যদি তোমাদের একটা ভালো জায়গায় যায় তোমরা আমাকে পয়সা কড়ি দিয়ে রাখবে, সেটা তো নয়। আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আমার একটা দরদ আছে, আমি বাংলাদেশের সংস্কৃতিকে সম্মান করি, তাই আজকের ডেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে গলা ফাটিয়ে বলি বাংলাদেশ ভালো হও, বাংলাদেশ ভালো হও, বাংলাদেশ শুধরাও। আমি ইউনুস সাহেবের কোনো আত্মীয় নই যে ইউনুস সাহেবকে বারবার বলছি বাংলাদেশকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন। আমি কেন বলছি আমরা সবাই, বিকজ ভারতবর্ষ চায় বাংলাদেশ ভালো জায়গায় যাক। আজকের ডেটে কতটা দুঃখজনক লাগে ভাবো, যে দেশের মানুষ ভারতবর্ষে সর্বদা নিজের পরিবারের মানুষের মতো আসত যেত, যে দেশে কোনো একটা ছোট্ট বিপর্যয় থেকে একটা বড় বিপর্যয় ভারতবর্ষ সবার আগে ঝাঁপিয়ে পড়ে হেল্প করতো, আজকে সেই দেশের মানুষ এখানে ওখানে গিয়ে ভিক্ষা করতে গিয়ে ধরা পড়ছে। আজকে সেই দেশের মানুষ এখানে ওখানে গিয়ে ওই কন্টেনারে করে পালাচ্ছে। তুমি আমাকে বলো তো একটা কথা ইন্দিরা, আজকের ডেটে যে এইটা কি একটা মানবিক সম্মান একটা দেশের মানুষ, একটা দেশের নাগরিক ডিজার্ভ করে না? যে তোমরা আজকে কার দিকে তাকিয়ে হাসবো? আমরা বলতাম সিরিয়া কি লাইফ লিড করছে, প্যালেস্টাইন কি লাইফ লিড করছে, আমরা বলতাম আফ্রিকার যেই মানে জনমানব শূন্য দেশগুলো আজকে হয়ে গেছে সেইগুলো কি লাইফে লিড করছে। আজকের ডেটে অত দূরে আমাদের যেতে হচ্ছে না, আমরা ঘরে বসে দেখছি বাংলাদেশের কি অবস্থা। কিন্তু বাংলাদেশ এরপরে কি করবে? কারণ তারা তো এরপরে সৌদি আরবের ভিসাও পাবে না, এমনকি তাদেরকে থাইল্যান্ড সরকার পর্যন্ত ভিসা দিচ্ছে না, ছোট ছোট দেশগুলো ভিসা দিচ্ছে না। তাহলে বাংলাদেশের পর কি করবে তারা? ব্যবসা বাণিজ্যটাই বা করবে কি করে? একটা কথা বলি শোনো, আমরা যখন ছোট ছিলাম আমাদের পাড়ায় একটা পাগল ছিল। হ্যাঁ, পাগলটা হাতে না ছোট ছোট নুড়ি পাথর নিয়ে ঘুরে বেড়াতো। কি করতো বলো তো? যখনই কেউ যেত পাশ দিয়ে, ও তাকে পাথর মেরে বলতো এই পাগল হাট, এই পাগল হাট করতো। কারণ ও একমাত্র ওই রিয়েলাইজ করতো না যে পাগলটা আমরা নই, পাগলটা ও ভাবতো সবাই পাগল, এবং সেই সব কটা পাগলকে তাড়াবার দায়িত্ব ওকে দেওয়া হয়েছে। এই জন্য সবাইকে নুড়ি পাথর মারত। বাংলাদেশের অবস্থানটা এখানে এসে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশকে তুমি জিজ্ঞেস করো ভারতের কি কি খারাপ আছে, বাংলাদেশ সব জানে। বা ওকে জিজ্ঞেস করে আমেরিকার কি কি প্রবলেম, বাংলাদেশ সব জানে। ওকে জিজ্ঞেস করে রাশিয়ার কি প্রবলেম, বাংলাদেশ সব জানে। ওকে জিজ্ঞেস করে বাংলাদেশের কি প্রবলেম, কোনো উত্তর নেই। বাংলাদেশের কোনো প্রবলেম নেই বলে কোনো প্রবলেমই নেই, কারণ বাংলাদেশটাই আর থাকবে না কিছুদিন বাদে। ওরা বুঝে গেছে যে জিনিস থাকবেই না, তার আবার প্রবলেম কি থাকবে? এবার ওরা যদি সৌদির ভিসা না পায় তাহলে তো তারা হজ করতেও যেতে পারবে না। আরে হজ তো পরে করবে, গলা ফাটাচ্ছে। আগে তো খাবে। খাবেটা কোথা দিয়ে? খেতে তো দ্রব্য লাগবে, খেতে তো মূল্য লাগবে। পয়সাটা কামাবে কোথা থেকে? তোমাদের দেশ থেকে আর দুদিন বাদে ট্রেড ভিসা ছাড়া স্ট্রেট ট্রিটিগুলো ভেঙে যাচ্ছে দিনের পর দিন। তোমাদের দিন থেকে মালপত্র আর কেউ কিনতে চাইছে না, তোমাদের থেকে গার্মেন্টসের ফ্যাক্টরি দিনের পর দিন রিফিউজাল স্টেটে চলে গেছে। তোমরা ভিসাটা করবে তো পরে, ভিসাটা করার জন্য কামাইটা কোথায়, এমপ্লয়মেন্ট কোথায়? আজকে বাংলাদেশে এমপ্লয়মেন্টের কি অবস্থা? বাংলাদেশের লোকরা অনেস্টলি এসে বলুক তো যে আমরা দুর্দান্ত চাকরি বাকরি করি।
আজকে ভারতবর্ষের লোকেদের কথা বলছে, আমরা ভারতবর্ষের অ্যাভারেজ লোক যে কামাই করি তার 1/3 কামাই নেই বাংলাদেশে। 28 লক্ষ লোকের চাকরি নেই এই মুহূর্তে নেই তো বাংলাদেশে, সেটা নিয়ে কোনো আলোচনা নেই। তুমি ভাবো ভেবে একটা দেশ যে 3rd লার্জেস্ট ইকোনমি হতে চলেছে ওয়ার্ল্ডের, সেই দেশটাকে নিয়ে ক্রিটিসাইজ করার তাদের কাছে সময় আছে। নিজেদের দেশে 28 লক্ষ বেকার, তারা এমন একটা পজিশনে চলে গেছে, তারা কি করবে বুঝতে পারছে না। আমি এত বড় কথা বলছি, গভর্নমেন্টের বহু ডিপার্টমেন্টে মাইনে হওয়া বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই পরিস্থিতিতে বাংলাদেশ যাচ্ছে, নিজেদের ভাড়া শূন্যের দিকে এগোচ্ছে, আর তোমরা এসে গালগল্প কাদের দিয়ে দিচ্ছ? ভারতবর্ষকে নিয়ে। আরে ভাই, ভারতবর্ষর কাছে তোমাদের যদি কম্পিটিশনই করতে হয় না, তোমরা হচ্ছে ভারতবর্ষের শেষ পাতের মৌরি, যখন তখন চাবিয়ে নেবো। ভারতবর্ষকে নিয়ে ভাবতে হবে না, নিজেকে নিয়ে ভাবো। আজকে একটা কথা বলো তো, বাংলাদেশে আমি বিশ্বাস করি, তোমাদের চ্যানেল তো পৃথিবী জুড়ে লোক দেখে, আমি বিশ্বাস করি বাংলাদেশের শিক্ষিত জনগণ এই ইন্টারভিউ দেখে। তুমি আমাকে একটা কথা বলো তো, যারা ওখান থেকে গ্র্যাজুয়েশন করছে, যারা ওখান থেকে মাস্টার ডিগ্রি নিচ্ছে, তারা সেই গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি নিয়ে কোথায় যাচ্ছে? তারা বাংলাদেশে থাকতে পারছে না, কারণ বাংলাদেশে তারা যে রোজগারটা করছে সেই রোজগারটা করে তার নিজের পেটের ভাত জোগাতে পারছে না। এই বাস্তবটাকে তাদের মানতে হবে। এই বাস্তবটা যদি তারা না মানে, এই ইনফেকশন তাদের সারা শরীরে ছড়াবে এবং এই ইনফেকশনের জন্যই তারা মৃত্যুবরণ করবে। বাংলাদেশের যুব নাগরিক যারা আছে তাদের হাত জোর করে, বড় দাদার মতো করে বলছি, বাংলাদেশকে বাঁচাও। বাংলাদেশ ইউনিসেফ পৈতৃক সম্পত্তি নয়, বাংলাদেশ ইউনিস বা জামাতের পৈতৃক সম্পত্তি নয়। বাংলাদেশ একটা রাষ্ট্র, যার রাষ্ট্র জ্ঞান ছিল, যার রাষ্ট্র দর্শন ছিল, যার ইতিহাস ছিল। সেই ইতিহাস পড়াও, মানুষকে বোঝাও বাংলাদেশের সংগ্রামের কথা, মানুষকে বোঝাও বাংলাদেশের মানুষের মানবিকতার কথা। বাংলাদেশের মানুষ হিন্দিতে কথা বলে না, এটা আমি বাঙালি হিসাবে গর্ববোধ করতাম। আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছ ভাই? একটা জিনিস এইখানে আমি একটু আলোচনায় রাখবো, যে বাংলাদেশের মানুষ বেশিরভাগই মধ্যবিত্ত। তারা 1 কেজি সর্ষের তেল, মাছ, মাংস, ডিম, মসুর ডাল এইগুলো নিয়ে তারা ভাবে, কিন্তু তারা কখনো রাষ্ট্র চিন্তা করে না। এটা মনে হয় তাদের কাছে একটা পোশাকি। এই তো বাংলাদেশের মানুষের মানসিকতা। তারা কিভাবে ইউনুসের সঙ্গে লড়বেন, কিভাবে তারা আমেরিকার সঙ্গে লড়বেন। দেখো, আমি একটা কথা বিশ্বাস করি, আমি প্রথমবার হয়তো এই কথাটা বলছি, আমি বিশ্বাস করি 5ই আগস্ট যে ঘটনাটা ঘটেছিল বাংলাদেশে, সেই ঘটনাটার পিছনে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রোধ ছিল। সেই ঘটনাটা কোথাও গিয়ে আপনার হাসিনা সরকার এমন কিছু ঘটনা ঘটাচ্ছিল যেটা তাদের মনের ভিতরে প্রবল একটা ক্ষোভ, বিক্ষোভ বা আবেগের একটা উন্মোচন ঘটেছিল। কিন্তু সেটার পরে এত দিন তো কেটে গেছে, তারা তো রিয়েলাইজ করেছে যে হ্যাঁ, কে ভালো ছিল, কে বেটার ছিল, কে ওয়ার্স্ট ছিল আর কে ওয়ার্স্ট, এইটা বোঝার পর